হাই স্টুডেন্টস, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের, আমরা আগের দিন 106টি মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের সংবিধান সংশোধন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই সংবিধান সংশোধন থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নেট সেট থেকে শুরু করে ডব্লিউবিসিএস যে কোনো রকম এক্সামে কীরকম ধরনের প্রশ্ন পড়েছে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নেব। কারণ এই সমস্ত প্রশ্নগুলো পড়লে তোমরা যারা এসএলএসটি দিচ্ছ, এবারে তোমরা যারা এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ, একদম লেগে পড়ো আমার এই ইউটিউব চ্যানেলের সাথে। তোমাদের প্রত্যেকটা টপিক এবং তার সম্ভাব্য কী কী প্রশ্ন আসতে পারে আমার এই চ্যানেলে কিন্তু পরপর আসতে চলেছে। আর একটা কথা, যারা এসএলএসটি দিচ্ছ, যারা ডব্লিউপিএসসি দিচ্ছ, যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য দিচ্ছ, অবশ্যই আমাদের ব্যাচ তোমাদের শুরু হয়েছে। এসএলএসটির এখন সেকেন্ড ব্যাচ চলছে। যারা এসএলএসটির জন্য ভর্তি হতে চাও এবং পিএসসির রানিং ব্যাচ চলছে ডব্লিউপিএসসি, তোমরা যারা ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো 8620063339 এই ফোন নম্বরে। আমরা মূলত আজকের আলোচনা করব সংবিধান সংশোধনের বিভিন্ন যে প্রশ্নগুলো বিগত ইয়ার্সে পড়েছে, বিগত বছরে যেগুলো পড়েছে এবং সেগুলো কি কি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন, আমরা সেই 50টি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের একেবারে প্রথমের যে প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, এখানে বলছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। তোমাদের যে মৌলিক অধিকারের যে নীতিটা ছিল 19 নম্বর যে ধারার এফ নম্বরে সম্পত্তির যে অধিকার ছিল মৌলিক অধিকার হিসাবে, এই মৌলিক অধিকারে সম্পত্তির অধিকার কিন্তু আগে ছিল। সেই অধিকার থেকে কত নম্বর ধারার মধ্য দিয়ে, কত নম্বর সংশোধনীর মধ্য দিয়ে সেটাকে সংশোধন করা হয়। এবং তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, এই যে আমাদের সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে ঠিকই, এখন কোথায় আছে কেউ বলতে পারবে? আগের দিন আমি পড়িয়েছিলাম 300A নম্বর ধারাতে এখন রয়েছে আমাদের এই সম্পত্তির অধিকার। এই 300A নম্বর ধারাটাকে আবার আমি কি বলে মনে রাখতে পারি? এটা হচ্ছে এখন আমাদের লিগ্যাল রাইট বা আইনগত অধিকার। এটা এখন কি হয়েছে? আইনগত অধিকার। এটা আর কিন্তু এখন মৌলিক অধিকার নেই, এটা আমাদের কাছে এখন আইনগত অধিকার 300A নম্বর ধারাতে আছে। চলো তাহলে কি অপশান দিয়েছে? 24তম সংশোধনী, 42তম সংশোধনী, 44তম সংশোধনী, নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর তোমরা দিতে থাকবে, প্রত্যেকটা দেখতে থাকো যে তোমরা কতটা নাম্বার তোমরা পাচ্ছ। অবশ্যই এর সঠিক উত্তর যারা যারা 44তম সংশোধনী বলছো, একদম সঠিক উত্তর 44তম সংশোধনী। তোমাদের একটা কথা বলে দিই, 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কারণ কি? কারণ এই 42তম সংশোধনীতে এত কিছু পরিবর্তন করা হয়েছিল এবং যুক্ত করা হয়েছিল এখানে, তার জন্য এটাকে বলা হয় মূলত মিনি কনস্টিটিউশন। তোমরা আরেকটা কথা মনে রাখবে, এই 42তম সংশোধনীতে 3টে বিষয়কে আমরা যুক্ত করেছিলাম। কি কি মনে করতে পারছো? 3টি বিষয়কে আমরা যুক্ত করেছিলাম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর ইন্টিগ্রেশন অর্থাৎ সংহতি। তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা মনে রাখবে। চলো দ্বিতীয় প্রশ্ন কি বলছে? দ্বিতীয় প্রশ্ন বলছে 1971 সালে সংবিধানে একটি নতুন ধারা 31C যুক্ত করা হয়, যেখানে বলা হয়েছে সংবিধানের 14, 19 এবং 31 নম্বর ধারা বাতিল লঙ্ঘনের জন্য রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহের 39-এর বি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু 39-এর বি এবং সি এই দুটো ধারা, এই নম্বরটা বাতিল হয়ে যাবে না। এই ধারাটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছিল? এই ধারাটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল বলো প্রত্যেকে? 21 নম্বর, 24, 25 নাকি 26? তোমাদের কিন্তু এটা পড়ানো হয়েছে। এটা
25তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে যুক্ত করা হয়েছিল। দ্বিতীয়টা। 3 নম্বরে যে প্রশ্নটি কি রয়েছে দেখো, বলছে 96তম সংশোধনী আইন 2011 অনুযায়ী সংবিধানের 8ম তফসিলে উল্লিখিত ওড়িয়া বানানের ক্ষেত্রে লক্ষ্য করবে। ওড়িয়া ভাষার নাম পরিবর্তন করে কোনটি রাখা হয়, সবগুলোই কিন্তু তোমাদের সালের প্রশ্নগুলোই আলোচনা করছি। ওড়িয়ান, ওড়িয়া, ওড়িয়া না ওড়িয়া, বানানটাকে আমাদের লক্ষ্য করতে হবে। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে ডি, ওড়িয়া। এই বানানটা সঠিক বানান। পরের প্রশ্ন কি বলছে, সংবিধানে 368 নম্বর ধারায় উল্লিখিত সংবিধান সংশোধন পদ্ধতিতে 13 নম্বর ধারার কোনো বিষয়ই অন্তর্ভুক্ত হবে না। কততম সংবিধান আইন অনুযায়ী বিষয়টা যুক্ত হয়েছিল? কততম সংবিধান সংশোধনী? 25তম, 24তম, 45তম নাকি 42তম? এটা আমি তোমাদের কিন্তু আলোচনা করেছি। কততম? 24তম। 24তম সংশোধনীতে কি বলা হয়? 368 নম্বর ধারায় উল্লিখিত সংবিধান সংশোধন পদ্ধতিতে 13 নম্বর ধারার কোনো বিষয়ই অন্তর্ভুক্ত হবে না। তোমরা কেউ বলতে পারবে 13 নম্বর ধারায় কি বলা হয়েছে? 13 নম্বর ধারায় কি বলা হয়েছে? যে মৌলিক অধিকারকে, মৌলিক অধিকারের কি, মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে এরকম কোনো আইন যদি তৈরি হয় তাহলে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হয়ে যাবে। মৌলিক অধিকারের বিরোধিতা করা যাবে না, মৌলিক অধিকারের বিরোধী কোনো আইন কিন্তু প্রণয়ন করা যাবে না, তাই তো? পরের প্রশ্ন দেখো কি বলছে, 5-এর যে প্রশ্নটি, কততম আইন অনুযায়ী সংবিধানের প্রস্তাবনাতে ইউনিটি অব দ্য নেশন, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইউনিটি অব দ্য নেশন শব্দটির পরিবর্তে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন শব্দটি স্থান লাভ করেছে? কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে? বলছে 42তম, 45তম, 44তম না উপরের কোনোটিই নয়। কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে? অবশ্যই অবশ্যই কি 42তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। 42তম সংবিধান সংশোধনীর মধ্যে 1976 সালের যে আইন প্রণীত হয়। তারপরেরটা কি বলছে, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? দিল্লিকে জাতীয় রাজধানী মর্যাদা দেওয়া হয়েছিল কততম? 69, 81, 75 নাকি 52? দেখে তোমরা বলো যে এখানে কততম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে, 69, 75, 81 নাকি 52? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে 69তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে দিল্লিকে প্রথম আমাদের কি করা হয়, দিল্লিকে রাজধানী অঞ্চল হিসেবে, জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়। কেন্দ্রীয় যে অঞ্চলের পরিবর্তে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়। এখানে কত সালে তোমরা কিন্তু কমেন্ট করো, কত সালে, কত সালে এটা হয়েছিল। ওকে, পরের প্রশ্ন কি বলছে, বলছে সংবিধানের প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? আমি এক্ষুনি তোমাদের আলোচনা করছিলাম। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেকবার যে কোনো না যে কোনো এক্সামে তোমাদের আসে। বলছে প্রথম সংবিধান সংশোধন 15তম, 42তম নাকি 27তম সংবিধান সংশোধন? কততম সংবিধান সংশোধন হবে বলো সকলে? কততম সংবিধান সংশোধন? অবশ্যই অবশ্যই অপশান ডি, 42তম সংবিধান সংশোধনে। পরবর্তী প্রশ্নটা বলছে প্রথম সংবিধান সংশোধনীতে সংবিধান যুক্ত হয়েছিল, প্রথম সংবিধান সংশোধনীতে সংবিধানে কি যুক্ত হয়েছিল এটা তোমাকে বলতে হবে। প্রথম সংবিধান সংবিধানে যুক্ত হয়েছিল 31 এ, 31 বি নম্বর ধারা এবং 9ম তফসিল, 32 এবং 226 নম্বর ধারা। তারপর বলছে 246 নম্বর ধারা সংশোধিত হয়েছিল। কোনটা? নাকি নৃপতিদের মন্ত্রিসভা বা প্রিভি কাউন্সিল যেটা, সেটা অধিক্ষেত্রটি বাতিল করা হয়েছিল, মানে প্রিভি কাউন্সিলকে বাতিল করা হয়েছিল। কোনটা হয়েছিল? এর দ্বারা কি, কোনটা? অবশ্যই প্রথমটা, 31 এ এবং 31 বি নম্বর ধারা এবং 9ম তফসিল এখানে যুক্ত করা হয়েছিল। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে তপশিল জাতি ও উপজাতিদের জন্য গঠিত কমিশনকে
কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বিধিবদ্ধ মর্যাদা প্রদান করা হয়েছিল? বিধিবদ্ধ মর্যাদা প্রদান করা হয়েছিল কততম সংশোধনের মধ্য দিয়ে? 44তম, 48তম, 65তম নাকি 70তম? কততম কে বলতে পারবে? এটা কততম? অবশ্যই 65তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। পরের যে প্রশ্নটি কি বলছে, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীটি ব্যক্তিগত সম্পত্তির অধিকারের সাথে যুক্ত? প্রথম সংবিধান সংশোধন, চতুর্থ, সপ্তদশ নাকি উপরের সবকটি? এখানে মনে রাখবে এই তিনটি সংবিধান সংশোধন অর্থাৎ উপরের সবকটি সত্য। কি বলছে পরের প্রশ্নটি? বলছে গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কততম সংবিধান সংশোধনীটি নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য তার উপর সংসদের ক্ষমতা সংকুচিত করতে চেয়েছিল? কততম সংবিধান সংশোধন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23তম, 25তম, 24তম নাকি উপরের কোনোটি নয়? কি হবে সঠিক উত্তর? অবশ্যই অবশ্যই সঠিক উত্তর কি? 24তম সংবিধান সংশোধনী। 24তম সংবিধান সংশোধনী। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনটি তপশিলি জাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির সঙ্গে যুক্ত? তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো নিশ্চয়ই এর প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা অনায়াসেই দিতে পারবে। প্রত্যেকে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই দিতে পারবে। 8 নম্বর, 23তম, 45তম নাকি উপরের সবকটি? তোমাদের একটা কথা বলে দিই, যখন এই রকম কিছু অপশান থাকবে বেশিরভাগ সময় কিন্তু এটা হয়, এখানেও তাই অপশান ডি হচ্ছে সঠিক। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে দেখো এখানে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় প্রশাসনিক কৃত্যকের আধিকারিকদের বিশেষ ক্ষমতা ও সুযোগ সুবিধার বিষয়টি বাতিল করে দেওয়া হয়? আমি তোমাদেরকে আগের দিন আলোচনার ক্ষেত্রে বলেছিলাম। 24তম, 29তম, 28তম নাকি 42তম? কততম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে বাতিল করে দেওয়া হয় বলো? একেবারে সঠিক 28তম সংবিধান সংশোধনী। পরের প্রশ্নটা বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সরকারকে বাড়তি আসন পূরণের জন্য যে কোনো বছর বা পদানুবর্তী বছরে তপশিলি জাতির এবং তপশিলি উপজাতির মধ্য থেকে আসন পূরণের কথা বলা হয়, যেহেতু এই দুটি পৃথক শ্রেণী? কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে? 81তম, 85তম নাকি 86তম নাকি উপরের কোনোটি নয়? বলো সকলে কোনটা হবে? অবশ্যই সঠিক উত্তর 81তম সংবিধান সংশোধন। যদি কোনো সংবিধান সংশোধন আমার ওখানে পড়ানো না হয় তাহলে এখানে প্রশ্নের মধ্য দিয়েও কিন্তু তোমরা উত্তরটা খুঁজে পাচ্ছ। এই প্রশ্নের মধ্য দিয়ে যে কোনো উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো উপায় নেই। তোমরা প্রত্যেকটা কিন্তু ভালো করে যদি এগুলো করতে থাকো, সংবিধান সংশোধন থেকে তোমাদের প্রশ্ন একটা না একটা আসেই, সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবেই পাবে। পরের প্রশ্নটি বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সরকারি চাকুরিতে তপশিল জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের বিষয়ে রাষ্ট্রকে ক্ষমতা প্রদান করা হয়েছে? 74তম, 77তম, 75তম নাকি উপরের কোনোটিই নয়? কততম? একেবারেই সঠিক উত্তর দিয়েছ 77তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। পরের প্রশ্নটি কি বলছে? 1951 সালে প্রণীত প্রথম সংশোধনী আইনে নাগরিকদের সামাজিক অর্থনৈতিক ন্যায়ের অধিকার দেওয়া হয়েছিল নবম তপশিলের 13 নম্বর এবং জমিদারি প্রথা বিলোপ আইনকে সাংবিধানিক বৈধতা দানের মাধ্যমে। 2 বলছে নাগরিকদের স্থাবর সম্পত্তির অধিকারকে সুরক্ষা প্রদানের মাধ্যমে। 3 নম্বর বলছে সংসদ ও রাজ্যের আইনসভাগুলিতে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের মাধ্যমে এবং জনস্বার্থে ন্যূনতম ক্ষতিপূরণ দিয়ে নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তি দখল নেওয়ার মাধ্যমে। আমি কিন্তু এই প্রশ্নটা নিয়ে তোমাদের আলোচনা করেছি। বলো সঠিক উত্তর কি হবে? একদম যারা জানো, আগের ক্লাসটা যারা করেছো প্রথমেই বলে দেবে একদম সঠিক উত্তর এ, নবম তপশিলে 13 নম্বর
এবং জমিদারি প্রথাকে বিলোপ করা হয়েছিল। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে? 61তম, 63তম, 64তম নাকি 69তম? এটা সকলেই তোমরা জানো, 61তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে, তাই তো? প্রত্যেকেই তোমরা জানো। পরের প্রশ্ন বলছে রাজনৈতিক দলত্যাগকে নিষিদ্ধ করা হয়েছে কততম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে? আমি আগের প্রশ্নেই তোমাদের বলছিলাম 52তম, 53তম, 54তম নাকি 55তম? একদম সঠিক উত্তর হচ্ছে 52তম সংবিধান সংশোধন। এটা প্রশ্ন থাকবে, তোমরা কত সালে 52তম সংবিধান সংশোধনী পাস হয়? কততম? 1985 সালে এই সংবিধান সংশোধনী পাস করা হয়। পরের প্রশ্নটি বলছে লোকসভার নির্বাচিত আসন সংখ্যা 525 থেকে 545 করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে? এটা কিন্তু তোমাদের আমি পড়িয়েছিলাম। 31তম, 30তম, 25তম নাকি 21তম? কততম সংশোধনীর মাধ্যমে? এটা হয়েছিল 31তম সংশোধনীর মধ্য দিয়ে। পরের প্রশ্ন বলছে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন নির্দেশমূলক নীতিটি যুক্ত করা হয়েছিল? কোনটা যুক্ত করা হয়েছে? 86তম। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রতিটি শিশুর প্রাক শৈশব যত্ন এবং প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা। দ্বিতীয় বলছে রাষ্ট্র বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। তৃতীয়ত বলছে গ্রাম পঞ্চায়েত গঠনে উৎসাহ প্রদান করবে। এবং চতুর্থত বলছে যে সকল বিষাক্ত পানীয় ও ঔষধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলিকে নিষিদ্ধ করা। আমরা এগুলো প্রত্যেকটা জানি, এগুলো কোনোটাই নয়। একদম সঠিক উত্তর এ। 6 বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের প্রতিটি শিশুর প্রাক শৈশব যত্ন এবং প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। পরের প্রশ্নটা কি বলছে? 1986 সালে 53তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিম্নলিখিত কোনটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল? 86তম, 53তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। 52তম সংবিধান সংশোধন আমরা জানি দলত্যাগ বিরোধী আইন, যেটার মধ্য দিয়ে তৈরি হয়েছে 1985 সালে। তার পরের বছর 1986 সালে 53তম সংবিধান সংশোধনীতে কোন রাজ্যের কথা বলছে? কোনটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় নাকি নাগাল্যান্ড? কোনটা হবে? একদম সঠিক উত্তর দিয়েছ মিজোরাম। তোমরা কিন্তু প্রত্যেকেই তোমরা কমেন্ট করতে থাকো এবং আমার সাথে সাথে তোমরা উত্তরগুলো দিতে থাকো। কতগুলো কমেন্ট করছো, কতগুলো পারছো, সেগুলো দেখতে থাকো। পরের প্রশ্ন বলছে হাইকোর্টগুলিতে অত্যধিক চাপ পড়ার কারণে এবং চাকুরি সংক্রান্ত বিষয়, রাজস্ব সংক্রান্ত বিষয় ও অন্যান্য এই ধরনের বিষয়গুলিকে দ্রুত নিষ্পত্তিকরণের মাধ্যমে আর্থসামাজিক উন্নতি করার জন্য এই ধরনের বিষয়গুলি বিচারের জন্য পৃথক প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং অন্যান্য তদনুরূপ প্রতিষ্ঠান গড়ে তোলার কথা কততম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে বলা হয়েছে? প্রশ্নটা অনেকটা বড়, কিন্তু বুঝে প্রশ্ন করার চেষ্টা করবে, উত্তর করার। বলছে 41তম, 42তম, 43তম নাকি 44তম? কততম সংশোধনীর মধ্য দিয়ে বলা হয়েছে? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধনীর মধ্য দিয়ে। তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন বলছে কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ব্যক্তিগত সরকারি সাহায্যহীন শিক্ষা প্রতিষ্ঠানে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়? 92তম, 93তম, 94তম, 95তম? কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে হয়? প্রত্যেকে বলো। অবশ্যই সঠিক উত্তর যারা দিয়েছ 93তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এগুলো কিন্তু আমি যে 50টি প্রশ্ন বলবো খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু সেগুলোকে ভালো করে করার চেষ্টা করবে। এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবেই আসবে। তোমাদের যারা এসএলএসটি পড়ছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা এসএলএসটি দিচ্ছ আমি বলবো এসএলএসটির জন্য আমাদের ব্যাচে ভর্তি চলছে এখন, তোমরা সেখানে ভর্তি হয়ে যাও। তোমাদের যারা এককালীন ফিস দেবে 5000 টাকা, আর যারা তোমরা ইনস্টলমেন্টে দিতে চাইছো 3 মাসে 2000, 2000, 2000, 6000 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারবে। পরের প্রশ্ন কি বলছে? দলত্যাগ বিরোধী আইন কত সালে প্রণীত হয়েছিল? 1985,
1983, 1980, 1982। আমি এক্ষুনি আলোচনা করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম 1985 সালে দলত্যাগ বিরোধী আইন কিন্তু তৈরি হয়েছিল। পরের প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে? সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে কত নম্বর ধারা অনুযায়ী? 370, 368, 390, 367। আমরা সকলেই জানি সংবিধান সংশোধনের যে ধারা 368 নম্বর ধারা। পরের প্রশ্নটা বলছে, ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কততম সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য আসন সংরক্ষণের সাথে সম্পর্কিত? 54তম, 63তম, 111তম নাকি 79তম সংবিধান সংশোধন? কততম সংবিধান সংশোধন? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে 79তম সংবিধান সংশোধন। তোমাদের মনে রাখতে হবে 79তম সংবিধান সংশোধনে মূলত লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিতে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য যারা অনগ্রসর শ্রেণী তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। পরে বলছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়? আমি তোমাদের কিন্তু এটা পড়িয়েছি, আগের যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে। সমস্ত সংবিধান সংশোধন ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করেছি। বলছে 56তম, 73তম, 74তম নাকি 76তম? কোনটা হবে বলো, কোনটা হবে? অবশ্যই 73তম সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধন। পরের প্রশ্নটি কি বলছে? বলছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন সংসদ 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় 2006 সালে, 9 সালে, 14 সালে নাকি 16 সালে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 2006 সালে। আর সঠিক উত্তর হচ্ছে 2006 সালে। পরের প্রশ্ন বলছে, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল? সবগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়েছে কোনো না কোনো এক্সামে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে বারবার এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসছে। আমরা জানি 24তম, 43তম, 42তম নাকি 44তম? কততম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে? অবশ্যই 42তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে, যেটাকে আমরা বলে থাকি মিনি কনস্টিটিউশন। ওকে, মনে রাখবে সবাই। 40তম যে প্রশ্নটা রয়েছে, কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সমস্ত ভারতীয় শিক্ষককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 73তম, 74তম, 86তম, 91তম? কত? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে 86তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। পরের প্রশ্নটি বলছে, ভারতীয় সংবিধানের 109তম সংশোধনীটি কিসের সাথে সম্পর্কিত? কি বলছে? ভারতীয় সংবিধানের 109তম সংশোধনীটি কিসের সাথে সম্পর্কিত? রাষ্ট্রপতির ক্ষমতা, ভোটারদের বয়স, তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ নাকি সরকারি ভাষা? কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ বিষয়ের সাথে সম্পর্কিত। পরে বলছে, শিক্ষার অধিকার বিল সম্পর্কে বিবৃতিগুলি বিচার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। দেখো কি কি রয়েছে। ইউপিএ সরকার এই বিলটি সম্পর্কে প্রাথমিক কাজকর্ম শুরু করেছিল। তারপরে বলছে, বিলটিতে উল্লিখিত একটি অন্যতম বিষয় হলো এই বিলে পার্শ্ববর্তী অঞ্চলের 25% আসন সংরক্ষিত রাখতে হবে। পরের প্রশ্ন বলছে, এই বিলটিতে ছাত্রছাত্রীদের দৈহিক স্বাস্থ্যে বিদ্যালয় থেকে বিতাড়ন বা বলপূর্বক বিদ্যালয়ে আটক করে রাখা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে কোন অপশানগুলো সঠিক সেটাকে তোমাকে বলতে হবে। শুধুমাত্র একেরটা, শুধুমাত্র দুইয়েরটা, শুধুমাত্র তিনেরটা নাকি 1, 2, 3 সবগুলোই? এগুলো সবগুলোই সঠিক। সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে তোমরা জানো। একদম সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর। 1, 2, 3 এখানে যে কটা বিবৃতি রয়েছে এই বিবৃতিগুলো প্রত্যেকটাই সঠিক বিবৃতি। পরের প্রশ্নটা কি বলছে? 1992 সালে প্রবর্তিত 73তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? কোন তথ্যটা সঠিক আমরা দেখে নেব।
গ্রাম ও অন্যান্য স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে। সংবিধানে শহরের স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সম্পর্কে একটি নতুন অংশ সংযোজিত করেছে। নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সমস্ত পঞ্চায়েত সদস্য 5 বছরের মেয়াদে নির্বাচিত হবেন। এর মধ্যে বলছে 1 এবং 2, 1 এবং 3, নাকি শুধুমাত্র 1 নাকি শুধুমাত্র 2, কোনটা সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর? একদম সঠিক উত্তর হচ্ছে তোমাদের 1 এবং 3। এই 1 এবং 3, 1 এবং 3 অর্থাৎ বিয়ের দাগের উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটি কি বলছে দেখো, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রমিক রাজ্যবাসী আইন 1948-এর অন্তর্ভুক্ত? বেকারত্ব বীমা, চিকিৎসার সুবিধা, ন্যূনতম মজুরি, নাকি কোনোটিই নয়? বেকারত্ব বীমা, ন্যূনতম মজুরি, চিকিৎসার সুবিধা, নাকি কোনোটিই নয়? কোনটা সঠিক উত্তর হবে? একদম সঠিক উত্তর হচ্ছে চিকিৎসার সুবিধা। পরের প্রশ্ন বলছে দাস শ্রম প্রথা বিলোপ আইন কত সালে পাস হয়? দাস শ্রম প্রথা বিলোপ আইন কত সালে পাস হয়? কত সালে পাস হয় দাস প্রথা বিলোপ আইন? পাস হয় 1976 সালে। যে কোনো রকম দাস বেগার খাটবে না, কোনো রকম দাস থাকবে না, দাস প্রথা থাকবে না, কোনো রকম বেগার খাটবে না। 45-এর সঠিক উত্তর হচ্ছে 1976। পরের প্রশ্নটি কি বলছে? বলছে কততম সংবিধান সংশোধনীতে নিশ্চিত করা হয়েছে যে সংবিধানের 3 নম্বর ধারার এ থেকে ই অংশে রাষ্ট্রের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল ও অন্তর্ভুক্ত আছে? কত নম্বর? 17তম, 18তম, 19তম, নাকি 20তম? যে যে ইম্পর্টেন্ট এগুলো আমি পড়াইনি তোমাদের, এই প্রশ্নের মধ্য দিয়েও কিন্তু তোমরা প্রত্যেকে করে নিতে পারবে। সঠিক উত্তরের কী হবে? সঠিক উত্তর হচ্ছে 18তম সংবিধান সংশোধন। 18তম সংবিধান সংশোধনে বলা হয়। পরের প্রশ্নটি কি বলছে দেখো, পরের প্রশ্নটি বলছে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীটি প্রণীত হয়েছিল 1960-এর দশকে জাতীয় সংহতির বিষয়ে আলোচনা করার জন্য, যেখানে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করার স্বার্থে 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে ক্ষুণ্ণ করেও সংসদের হাতে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল? 15তম, 16তম, 17তম, আর লাস্টে বলছে রাষ্ট্রের হাতে এরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 16তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে 42তম সংবিধান সংশোধনী আইন যেটা করেনি। সবগুলো হয়তো করেছে কিন্তু তার মধ্যে একটা করেনি, কোনটা সেটা? এটা মনে রাখবে, কোনটা করেনি। প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দ 3টি যুক্ত করেছে। এটা তো করেছে, এটা তো করেছে, এটা আমাদের হবে, এটা তো করেছে, তাই না? তারপরে বলছে মৌলিক কর্তব্য যোগ, মৌলিক কর্তব্য যোগ সেটা কিন্তু আমাদের কি? সেটা কিন্তু মৌলিক কর্তব্য যোগ করার কথা বলেছে। তারপর বলছে 19 নম্বর ধারার অধীন সম্পত্তির অধিকার বাতিল, এটা কি করার কথা বলেছে? সম্পত্তি বাতিলের কথা এই ধারাতে বলেছে? এই ধারাতে কিন্তু এই 42তম সংবিধান সংশোধন এখানে কিন্তু বলেনি। কততম সংবিধান সংশোধন এই কথাটা বলেছে? সম্পত্তির অধিকার, যেটা তোমাদের বলেছিলাম যে এখন যেটাতে আছে 300A নম্বর ধারাতে, যেটা লিগ্যাল আইন বা আইনি অধিকার হিসেবে রয়েছে আমাদের, আর মৌলিক অধিকার নেই। কততম সংবিধান সংশোধন হয়েছে সেটা কমেন্ট করে তোমরা জানাবে। আর জরুরি অবস্থা সংক্রান্ত 353 নম্বর ধারা সংশোধন, এটা এই 3টি আছে। উত্তরটা হচ্ছে সি, 19 নম্বর ধারার অধীন 19-এর F এর যে ধারা সেটা কিন্তু সম্পত্তির অধিকার যেটা বাতিল, এই সংশোধনের মধ্য দিয়ে করা হয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে নিম্নলিখিত কোন বিষয়ে কোনো পরিবর্তন আনতে একটি সংবিধান সংশোধনীকে কার্যকর করতে গেলে সমস্ত রাজ্যের অন্ততপক্ষে অর্ধেকের অনুমোদন প্রয়োজন? এটাও খুব সহজ প্রশ্ন। বলছে মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ, মৌলিক কর্তব্য, নাকি বিশেষ ব্যবস্থা? কোনটি সঠিক উত্তর হবে? অবশ্যই অবশ্যই বিশেষ ব্যবস্থা। কি উত্তর হবে? বিশেষ ব্যবস্থা।
তারপরের প্রশ্ন বলছে কোন, একদম লাস্ট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের দুটি কক্ষেই পাশ হয়ে রাষ্ট্রপতির নিকটে এলে তখন তিনি সম্মতি প্রদান করতে পারেন, সম্মতি প্রদান নাও করতে পারেন, পুনর্বিবেচনা করে বিলটি ফেরত পাঠাতে পারেন, সম্মতি প্রদানে বাধ্য থাকেন? কী হবে? একদম সঠিক উত্তর, সম্মতি প্রদানে সে বাধ্য থাকে, অর্থাৎ ডি। এছাড়াও অনেকগুলো প্রশ্ন তোমাদের রয়েছে, আমি 50টা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করবো করেছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই পিডিএফটি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে এই পিডিএফটি। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।